প্রতারণা চারপাশে, এমন কোনো স্পেস নাই যেখানে প্রতারণা নাই। এই যে প্রতারণা চলছে না, কেন জানেন? কারণ আমরা পিনাকির অনুসারী হয়ে যাচ্ছি, ইলিয়াসের অনুসারী হয়ে যাচ্ছি, কনক সারওয়ারের অনুসারী হয়ে যাচ্ছি। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারছি না। ৯৫% মুসলমানের দেশে নাম মুসলমান, বাবার নাম মুসলমান, মায়ের নাম মুসলমান, অথচ কাজের বেলায় বেঈমান। এই যে বেঈমান হয়ে উঠছি, কারণ আমরা কালেমাকে বিশ্বাস করার জন্য যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় হাঁটছি না। আমরা মসজিদে শুধুমাত্র নামাজ পড়তে যাই সমাজ দেখাবার জন্য। আমরা পিনাকিদের এতটাই অনুসারী হয়ে গেছি, যেই পিনাকি আমার ধর্মকে লালন করে না, কিন্তু মাথায় টুপি দেয়। যেই ধর্ম আমাদেরকে প্রকৃত অর্থেই সমৃদ্ধ হতে শেখায়, ভাইয়ে ভাইয়ে বন্ধু হতে শেখায়, সেই ধর্মকে অ্যাভয়েড করে আমরা প্রতিনিয়ত ভাইয়ে ভাইয়ে যুদ্ধে মেতে উঠছি। যে দুর্নীতি করছে যে ভাইটি, সেই ভাইকে সুপথে আনার জন্য, দুর্নীতি থেকে তাকে বিরত রাখার জন্য প্রক্রিয়ায় না হেঁটে সেই ভাইকে আমরা হত্যা করছি, সেই ভাইয়ের উপরে আমরা হামলা করছি। আর এরই মধ্যে দিয়ে আমরা পুরো জাতি প্রতারণার আশ্রয়ে প্রশ্রয়ে এগিয়ে চলছি। কখনো এ টিম, কখনো বি টিম, কখনো সি টিম, কখনো টি টিম, বিভিন্ন টিমের দ্বারা আমরা ভাগে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছি। অথচ ইসলাম বলছে আল ইখওয়াতুন মুসলিমিন। আল ইখওয়াতুন মুসলিমিন এই কথাটি যদি আমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে পিনাকিদের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই, কনক সারওয়ারদের কথা বিশ্বাস করার সুযোগ নেই, ইলিয়াসদের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। বিশ্বাস করব আমরা পবিত্র কোরআনের কথা, যেই পবিত্র কোরআন বলছে তোমরা আমার উপরে ভরসা করো। যে কোরআন পবিত্র আয়াতের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সবর। যারা হকের পথে থাকে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের পাশে থাকবেন এর নিশ্চয়তা দিচ্ছে। অথচ আমরা হকের পথে থাকছি না, আমরা সবর করছি না, আমরা প্রতিনিয়ত রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করছি। যেই চেষ্টাটি করেছেন এই মা কিভাবে চেষ্টা করেছেন এই দেশের অর্থ, বিত্ত, বৈভবকে নিজের অর্থ, বিত্ত, বৈভবে পরিণত করতে, সেটি চলুন দেখি। কি নেক্কারজনক ঘটনা! প্রতারণার মধ্য দিয়ে পিনাকিদের আশ্রয়ে প্রশ্রয়ে সারা দেশে ৩টা, ৪টা, ৫টা ভাগে বিভক্ত হচ্ছি আমরা। অথচ পিনাকিরা ঠিকই তাদের ধর্মে একাট্ট হয়ে আছে। তিনি তো তার ধর্ম পরিবর্তন করেননি, তাহলে আমাদেরকে কেন ভাগে ভাগে বিভক্ত করছেন? কারণ তারা আমাদের দেশের কল্যাণ চান না, তারা চান বন্ধু দেশ ভারতের কল্যাণ। মুখে ভারতের বিরুদ্ধে কথা বললেও তারা মূলত ভারতের পক্ষেই কাজ করছেন। চলুন কিভাবে তার দেখানো পথ ধরে এইসব সমন্বয়ক আর অসমন্বয়কদের ধান্দাবাজি চলছে দেখে আসি। চলুন। মানুষ, তুই যাইস না, তোর 2টা বাচ্চা আছে, বউ আছে, আমার ঘরে দেখবো কে? মেয়ের বাসা জায়গা না পেলে কই থাকতাম। বাড়তি অনুদান পাওয়ার লোভে দুর্ঘটনায় পঙ্গু ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা সাজাতে এই মায়ের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায়। ভাগ্য ভালো, হয়তো বা আমার গায়ে গুলিটা লাগে নাই। ৩-৪ গজ দূরে একটা লোকের এই জায়গা দিয়ে গুলি ঢুকে এইখান দিয়ে বের হয়ে গেছে। এসএসের পাইপ দিয়ে বাড়ি মেরে আমি পড়ে গেছি, তারপর পিঠে একটা বাড়ি মারে। পঙ্গু হওয়া যুবক যে ঘটনার বর্ণনা দিচ্ছেন, সেটা যে বানানো গল্প কোনোভাবেই বুঝতে পারবেন না কেউই। নিজেকে আন্দোলনের যোদ্ধা পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকে নিয়েছেন অনুদানের নগদ ৫০,০০০ টাকা। একটি এনজিও থেকে নিয়েছেন সেলাই মেশিন, করাচ্ছেন ফ্রি চিকিৎসা, এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছ থেকেও নিয়েছেন লাখ টাকা। অথচ তার অভিযোগ আবেদন করেও পাননি অনুদান। এটা ঘটছিল আপনার মোহাম্মদপুর এই ময়ূর ভিলার সামনে, সেটা ৪ তারিখ
তো আমি 4 তারিখে হাসপাতালে গেছিলাম, কিন্তু হাসপাতালে রাখে নাই। তো 5 তারিখে পরে যখন বিকেলবেলা গেছি তখন আমাকে ভর্তি করানো হয়েছে। আমি জুলাই ফাউন্ডেশন ওইখানে আপনার আবেদন করা আছে, এখন আমি ওইটা পাই নাই। সরকারি সহায়তা পাওয়ার লোভে আরেকটি গল্প বানান রাসেল। তার দাবি একটি টেইলার্সে চাকরি করতেন তিনি। আহত হওয়ার পর কাজ করতে না পারায় মালিক বেতন দেন না তাকে। খুব দ্রুত একটা পুনর্বাসন বা একটা যতটুকু অর্থনৈতিক সাহায্য করা যায়, এটা একটা সরকারের কাছে দাবি। আমরা যাতে এইভাবে অসহায় যাতে আর বেশি দিন যাতে থাকতে না হয়, এটা যাতে সরকার একটু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখে। ছেলের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই মা। আরও বেশি অনুদান পাওয়ার লোভে নিজেদের অসহায় উপস্থাপন করার জন্য গল্প বানাচ্ছেন রাসেলের মা। ঘরের বাসা বাড়ি ছাড়ি দিছি, ও আহত হওয়ার পরে মেয়ের বাসায় উঠলাম, গ্রামে চলে যেমন কি করুম, এখানে তো আমি ভাড়া দিয়ে থাকতে পারতেছি না, ছেলের চিকিৎসা চলতেছে না, আমাদেরকে যেন একটু থাকার কোনো ব্যবস্থা করে দেয়, এই আমাদের কাছে, এই সরকারের কাছে আমাদের আবেদন। রাসেলও তার মায়ের তথ্যের উপর ভরসা রাখতে না পেরে আরও অনুসন্ধান চালায় এটিএন নিউজ টিম। 2 দিন পর কথা হয় তাদের বাসার দারোয়ানের সাথে। জানা যায় এই বাসায় কয়েক বছর ধরে ভাড়া আছে রাসেলের পরিবার। অথচ রাসেলের মায়ের দাবি নিজ বাসা ছেড়ে এখানে মেয়ের বাসায় থাকছেন তারা, চলে যাবেন গ্রামে। এমনকি 4 আগস্ট আন্দোলনে আহত হওয়ার তথ্যও মিথ্যা। রাসেল সাহেব এই বিল্ডিংয়ে থাকে কতদিন? তো অনেক দিন যাবো, 4-5 বছর মতো। 4-5 বছর। আমি আসার আগের থেকে থাকে কে কে থাকে এখানে? এখানে। তার ওয়াইফ আছে, তার 2 বাচ্চা আছে, তার আম্মা আছে। বন্টন কেউ থাকে না, বোনেরা হয়তো মানে বেড়াইতে আসে, অন্য জায়গায় কই থাকে, এখানে থাকে না। রাসেলের ব্যাপারে আরও তথ্য জানতে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে মুনেম টেইলার্সে যায় এটিএন নিউজ টিম, যেখানে চাকরি করতেন তিনি। সেখানে গিয়ে দেখা যায় টেইলার্স বন্ধ। কথা হয় পাশের দোকানের কর্মচারীদের সাথে। জানা যায় রাসেলের আরেকটি প্রতারণার তথ্য। নিজেকে একজন কর্মচারী দাবি করলেও তিনি নিজেই মুনেম টেইলার্সের মালিক। রাসেল সাহেব। রাসেল সাহেব, জি। উনি এখন কোথায় আছে জানেন কিছু? উনি ওনার বাসায় আছে। আসে নিয়মিত এখানে? নিয়মিত আসে, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে। এই টেইলার্সটা উনি কবে দিয়েছে? এটা প্রায় 3 বছর। 3 বছর। ওনার সাথে আর কোনো পার্টনার আছে? না, ও একাই। উনি একাই। পাশের দোকান পর্যন্ত দোকানেই ছিলেন রাসেল। অথচ 4 আগস্ট আন্দোলনে গিয়ে গুরুতর আহত হয়ে বাসায় থাকার দাবি করছেন রাসেল। যেদিন সরকার পতন হয়েছিল 5 তারিখ, সেদিন সকালে কি তিনি দোকানে এসেছেন? হ্যাঁ, ছিল। দোকানে ছিল, আমিও ছিলাম দোকানে। আহত মোহাম্মদ রাসেল চিকিৎসা করিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। তার চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে হাসপাতালেও যায় এটিএন নিউজ টিম। চিকিৎসক এবং নার্সরা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দিলেন বেশ কিছু তথ্য। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই প্রতারণার ছক আঁকেন রোগীর স্ত্রী। গুরুত্বপূর্ণ 2টি অপারেশন সহ সব চিকিৎসাই করিয়ে নেন বিনামূল্যে। এমনকি নিজেকে আন্দোলনকারীর স্ত্রী দাবি করে সবসময় চাপে রাখেন ডাক্তার এবং নার্সদের। জানা যায় লাখ টাকার চিকিৎসা ফ্রি করানোর পরেও সরকারি অর্থে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে বিদেশে পাঠানোর চেষ্টাও করেন রাসেলের স্ত্রী। এবার রাসেলের স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে এটিএন নিউজ টিম। তো রাসেল ভাই জুলাই ফাউন্ডেশনের টাকাটা কি পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কত টাকা পেয়েছিল? 1 লক্ষ টাকা। বাসা থেকে যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন আপনারা সাথে যান নাই? বাসা থেকে নেওয়া হয় না, এটা হচ্ছে 5 তারিখে যখন আবার বের হয়েছে না, মানে যখন বের হয়েছে তখন আবারও মানে ওই আবারও আঘাত পাইছে সে। আসলে আমি হাজবেন্ডকে বলছিলাম বিদেশে যাওয়ার কথা। বিদেশের জন্য হাসপাতালে নাকি কথাও বলেছেন, সেখান থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন? না, কিছুই পাই নাই। রাসেলের দাবি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা করা হয়নি তাকে। অথচ তার স্ত্রী 1 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করেন। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যায় এটিএন নিউজ টিম। ফাউন্ডেশনের ফোন থেকে কল দেয়া হয় রাসেলের নাম্বারে। দেখা যায় তার ভিন্ন রূপ। রাসেল ভাই, আপনি কি আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেয়েছেন? আমি ওই যে 1 লক্ষ টাকার ইয়েটা পাইছি আমি। আচ্ছা, কবে পেয়েছেন? এটা পাইছি আপনার আরো মনে হয় 20-25 দিন বা মাসখানেক। 1 লাখ। প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে আমাকে দেখছেন, এই আয়োজনটি দেখেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি, প্রতারণা সেটি সবসময় প্রতারণা। বিষয়টি মাথায় রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আসল সকল প্রতারকদেরকে না বলি, দেশের সমাজ
সংস্কৃতি এবং মানবতার পথ ধরে এগিয়ে চলি। এ কথাটি মনে রাখি, আল্লাহ তাআলা একজন আছেন, তিনি চাইলেই যে কাউকে শূন্য করে দিতে পারেন, নিঃস্ব করে দিতে পারেন। আবার যে কাউকে চাইলেই ক্ষমতার আসনে আসীন করতে পারেন। অতএব অহংকার নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রতারণা নয়, দেশের মানুষের জন্য ভাবুন। চলুন ভাবতে ভাবতে এগিয়ে যাই আর এই প্রতারকদেরকে চিনে রাখি। ভাই বলছিল যে ওই যে আপনার ডিসেম্বরের ভিতরেই আমাদের ওই আরো কিছু সহায়তা বা আমাদের পুনর্বাসন, এটা কি এই মাসেই কি হবে? এরপর আবারও মোহাম্মদপুরে রাসেলের বাসায় যায় এটিএন নিউজ টিম। 2 ঘন্টা আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে 1 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করলেও এটিএন নিউজ টিমের কাছে অস্বীকার করেন তিনি। জুলাই ফাউন্ডেশনে আমার সাথে কালকে না পরশু দিন আমার সাথে ফোনে কথা বললো যে আপনি কাগজপত্র কি অবস্থা আছে। পরে বললাম যে জি আমি দিছি আবেদন, এখন আপনারা কিভাবে কি প্রসেসিংটা। টাকা কবে দিবে? টাকার কথা এটা কিছু বলে নাই। জুলাই ফাউন্ডেশন বলছে আপনাকে 1 লাখ টাকা দিয়েছে। জুলাই ফাউন্ডেশন আপনার যেটা আমাকে ওই 1 লাখ দেওয়ার কথা চেকে আপনার ওইভাবে আসে নাই, চেকে তো আসেই নাই। তাও আমি বললাম যে ওই তানবীর নাকি একজন আছে ওই জুলাই ফাউন্ডেশন একজনের অফিসে, ওনার নাম্বার নিয়ে আসছিলাম। পরে বললো যে এই ফোন দেওয়ার পরে বললো যে ভাই ওইখানে আপনি আমাদের 16 নাম্বার 16,000-এ ফোন দেন। ফোন দিলাম যে ভাই আমি তো এতদিন হয়েছে। পরে বললো যে ঠিক আছে আপনি দেখতেছি। আমি এই লাস্ট আমি গত 2 দিন আগে এই কথা